আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পার্ট 2 তে। অলরেডি তোমরা আশা করি পার্ট 1 টা দেখে ফেলছো চ্যাপ্টার 4 এর, সরি, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার 5 যেটা আমাদের P4 লেকচারে। তো চলো আমরা পার্ট 2 টা শুরু করি। হ্যাঁ, তো আমরা মনে আছে নিশ্চয়ই তোমাদের যে লাস্টের দিকে কিন্তু আমরা ভর কেন্দ্র রিলেটেড অঙ্ক করাইছিলাম। তো তারই ধারাবাহিকতা আমাদের আরেকটা অঙ্ক আছে, বাট এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, একটু ভালো মতো দেখো। 240 নিউটন ওজনের একটা ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে। সো দৈর্ঘ্য দেওয়া আছে, মাথায় রেখো। অভিকর্ষ কেন্দ্র ময়ের প্রান্ত হতে 1.5 মিটার দূরে অবস্থিত। অভিকর্ষ কেন্দ্র মানে ভর কেন্দ্র আর কি। কোথায় অবস্থিত? ময়ের নিচের প্রান্ত হতে 1.5 মিটার দূরে অবস্থিত। ওকে, মইটির মাথায় 100 নিউটন ওজনের একটি বস্তু যুক্ত করে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখতে হলে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ নির্ণয় করো। তাহলে কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখো যে কোশ্চেনে আসলে কি জানতে চাইছেন। দেখো, প্রথম কথা, এইখানে মইয়ের যে অভিকর্ষ কেন্দ্র সেটা কোশ্চেনে ডিফাইন করে দিছে। মইটা মনে করো অনেকটা এইরকম। মইটার দৈর্ঘ্য কত? মইটাকে আমি নাম দেই এবি। এবি নাম দিলাম, ঠিক আছে। তো মইটার দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, 3.4 মিটার, 3.4 মিটার। হ্যাঁ, ঠিক আছে। কোয়েশ্চেনে বলছে এটার অভিকর্ষ কেন্দ্র মইয়ের নিচের প্রান্ত হতে 1.5 মিটার দূরে অবস্থিত। মইটির মাথায় 100 নিউটন ওজনের একটি বস্তু যুক্ত করে এটি অনুভূমিক অবস্থান থেকে উলম্ব দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখা হয়। দেখো, খেয়াল করো, এখানে মইয়ের নিচের প্রান্ত থেকে আমাদের ভর কেন্দ্রটা 1.5 মিটার দূরে অবস্থিত। কথা হচ্ছে মইয়ের নিচের প্রান্ত কি এ নাকি বি? এইটা বুঝতে হইলে তোমাকে আগে পুরো ছবিটা আঁকতে হবে। মইটা ধরে নাও শুরুতে এ বি পজিশনে ছিল, পরবর্তীতে এই মইটাকে তুমি কি করছো? ঠেস দিছো উলম্ব দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে। এইটা যদি একটা উলম্ব দেয়াল হয়, এই উলম্ব দেয়ালের সাথে তুমি মইটাকে 60 ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখছো। দ্যাট মিন্স মইটাকে তুমি রাখছো মোটামুটি এইভাবে, এইভাবে। তাহলে দেখো, মইটা শুরুতে ছিল এ বি পজিশনে, এখন কিন্তু তুমি ওকে যখন ঠেস দিয়ে রাখছো এইভাবে, এ বি মইটা এরকম হয়ে গেছে, এখান থেকে এরকম হয়ে গেছে। তাইলে এটা উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে আছে, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, আমরা অলওয়েজ অনুভূমিকের অ্যাঙ্গেলটা হিসাব করলে সুবিধা হয়, এই অ্যাঙ্গেলটা হয় 30। তাহলে এইখানে তুমি বলো যে ময়ের নিচের প্রান্ত কোনটা? যেই প্রান্তটা অলওয়েজ মাটির সাথে কানেক্টেড থাকে সেটা হচ্ছে ময়ের নিচের প্রান্ত, সেটা হচ্ছে এ বিন্দু। প্রথমে সে এবি বরাবর ছিল, পরবর্তীতে খাড়া করে দিছে, এবি বরাবর চলে গেছে, ঠিক আছে, এইরকম হয়ে গেছে। তাহলে মইটার দৈর্ঘ্য কিন্তু 3.4। এখন ময়ের ভর কেন্দ্রটা কোথায় আছে বা অভিকর্ষ কেন্দ্র কোথায় আছে? নিচের প্রান্ত। নিচের প্রান্ত কোনটা বলছি? এ। এ থেকে এ থেকে কত দূরে? 1.5 মিটার দূরে। তাহলে এ থেকে ডান দিকে 1.5 মিটার যাব, মোটামুটি এই রকম। তাহলে মইটার ভর কেন্দ্র আছে এইখানে 1.5 মিটার দূরে, এ থেকে 1.5 মিটার দূরে। ভর কেন্দ্রের নাম দিলাম সি। তাহলে মইটাকে যখন তুমি খাড়া করে দিছো কিছুটা, তখন এই ভর কেন্দ্রটা কোথায় উঠে যাবে? তখন এই ভর কেন্দ্রটা উঠে যাবে এ থেকে সিমিলার 1.5 মিটার দূরে। এই পজিশনটা তখন হয়ে যাবে সি। তাহলে ভর কেন্দ্রে বর্তমান অবস্থান কোথায় দেখতে পাচ্ছ? যখন তুমি মইটাকে খাড়া করে দিছো, ভর কেন্দ্রে বর্তমান অবস্থান হচ্ছে এইখানে। আর শুরুতে ভর কেন্দ্রটা ছিল এইখানে, একদম মাটির উপরে ছিল। ওকে, তাহলে এই হচ্ছে মইয়ের ঘটনা। মই কিন্তু একলা উঠাও নাই, মইয়ের সাথে 100 নিউটন ওজনের একটা বস্তু যুক্ত করে উপরে উঠাইছো। অর্থাৎ মইয়ের এই প্রান্তে তুমি যদি 100 নিউটনের একটা বস্তু রাখো, মইটাকে যখন তুমি খাড়া করে দেয়ালের সাথে ঠেস দিছো, তখন 100 নিউটনের বস্তুটা এইখানে চলে আসছে, তাই না? তাহলে এখানে জিনিস কয়টা? দুইটা। একটা হচ্ছে মই তুলছো আর একটা হচ্ছে বস্তু তুলছো। তাহলে দুইটার জন্য আলাদা কাজ করতে হবে। প্রথমে মইয়ের হিসাব করে, বস্তু তো সহজ। মই একটা বিস্তৃত বস্তু, কারণ এটা ডাইমেনশন দেওয়া আছে। তাহলে এইখানে মইয়ের জন্য কৃত কাজটা কিভাবে বের করতে হবে? তোমাকে দেখতে হবে ফর্মুলা হচ্ছে মইয়ের জন্য ডাব্লিউ মই সমান সমান এম জি ওয়াই। এখন মইয়ের ওজন কত? এমজি। এমজিটা কত? কোশ্চেনে বলা আছে 240। এখন কথা হলো ওয়াই এর মানটা কত? ওয়াই হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ বা ওয়াই এক্সিস বরাবর সরণ। ভর কেন্দ্রটা শুরুতে কোথায় ছিল? মাটিতে ছিল। পরবর্তীতে ভর কেন্দ্রটা কোথায় উঠে গেছে? দেখো, এই রকম একটা জায়গায় উঠে গেছে। তাহলে ও মাটি থেকে কতটুকু উপরে উঠছে ভর কেন্দ্রটা, সেটাই আমি আকাশি কালারে কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এইখানে দেখো একটা ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে। আমি যদি পুরাটাকে আকাশি কালারে কালি দিয়ে দেখাই, একটা ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে।
এই ত্রিভুজটার অতিভুজ কত ভাই 1.5। এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা কত ভাই, এটা কিন্তু 30 ডিগ্রি, তোমরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারতেছো। আমি যদি ত্রিভুজটাকে একটু হালকা করে এখানে আঁকি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, আমাদের এই বাহুটা হচ্ছে 1.5। ওকে, আমাকে বের করতে হবে হচ্ছে এই জিনিসটা, এটাই হচ্ছে আমার ওয়াই। এটা কত আসবে তুমি বুঝতে পারতেছো, 1.5 সাইন 30, এটা আসবে হচ্ছে সাইন 30 মান হাফ, এটা আসবে 0.75 মিটার। তাহলে এখানে আমাদের ওয়াই এর মানটা হচ্ছে 0.75। তাহলে এখানে জুল এককে আনসারটা কত আসে, 240, 60, 180 আসবে। এটা তোমরা ক্যালকুলেটরেই করো। তাহলে এটা 180। এখন আসো আমাদের বস্তু, বস্তু কত ওজন, 100 নিউটন। বস্তুটাকে কতটুকু উপরে উঠাইছো, 100 নিউটন হচ্ছে ওজন, মানে হচ্ছে এটা হচ্ছে এমজি। এখন দেখতে হবে বস্তুটাকে কতটুকু উপরে উঠাইছো, অর্থাৎ এইচ এর ভ্যালুটা কত। এখানে দেখো বস্তু শুরুতে ছিল মাটিতে, এরপরে কিছুটা উপরে উঠে গেছে। এখন কতটুকু উচ্চতায় তুমি উপরে উঠাইছো সেটা একটু দেখো। এইখানে দেখো আরেকটা ত্রিভুজ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। দেখো এইখানে আমাদের এই বাহুটা কত, এই যে এই পুরাটা কত, এই পুরাটা হচ্ছে 3.3.4। আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের এই উচ্চতাটা এখন বের করতে হবে। তাহলে এই উচ্চতাটা কত আসে, আমি যদি তোমাকে এখানে দেখাই, পুরাটা মই ছিল 3.4 মিটার। এটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছিল। শুরুতে সে এইখানে এ বি বরাবর ছিল, পরবর্তীতে সে এইখানে চলে আসছে। তাহলে বস্তুটা কি হয়েছে, বস্তুটা শুরুতে ছিল এইখানে, পরবর্তীতে সে এইখানে চলে আসছে। তাহলে এইটা হচ্ছে তার অতিক্রান্ত উচ্চতা এইচ। এইচ তাহলে কত হবে, 3.4 সাইন 30। এটা আসবে হচ্ছে 1.7 মিটার। তাহলে 1.7, 1.7, এটা কত আসলে, 170 আসলো। তাহলে টোটালটা কত, ডাব্লিউ টোটালটা কত, 180 একটা আসছে, আর একটা আসছে 170, তাহলে টোটালটা হবে 350। এটাই আমার আনসার। এরপরে আমরা দেখি চৌবাচ্চার একটা অঙ্ক কি বলছে, এটা খুব সুন্দর একটা অঙ্ক, আমরা একটু দেখি। আমাদের বলছে যে 2 মিটার ব্যাসের 10 মিটার উচ্চতার পানি দ্বারা অর্ধপূর্ণ, 2 মিটার ব্যাসের এবং 10 মিটার উচ্চতার পানি দ্বারা অর্ধপূর্ণ। আচ্ছা, এখানে ব্যাপারটা এরকম যে 2 মিটার ব্যাস আর 10 মিটার উচ্চতার চৌবাচ্চা, যেটা কিনা পানি দ্বারা অর্ধপূর্ণ, কোশ্চেনটা এটাই বুঝাইতে চাইছে। সম্পূর্ণ খালি করে সেই পানিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে ছুঁড়ে মারতে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত। তাহলে এইখানেও কিন্তু আবারও আমরা দেখতেছি দুইটা ঘটনা। একটা হচ্ছে খেয়াল করে দেখো, একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা, তো চৌবাচ্চাটাও পানি দ্বারা অর্ধেক পূর্ণ। চৌবাচ্চাটা 10 মিটার উচ্চতার, 2 মিটার ব্যাস, এটা উচ্চতা হচ্ছে 10 মিটার, ব্যাসটা কত ভাই, 2 মিটার। ওকে, তাহলে চৌবাচ্চাটার আয়তন সবার আগে বের করবা, কিছু কথা নাই, আগে আয়তন বের করবা। ভলিউম কত হবে, পাই আর স্কোয়ার এইচ, সেটা কত, পাই ইন্টু 2 স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 10। ক্যালকুলেশন করলে আসবে 40 পাই মিটার কিউব আসলো। তাইলে কোশ্চেনে কি বলছে একটু ভালো মতো দেখো। চৌবাচ্চাটা পানি দ্বারা অর্ধপূর্ণ। প্রথমে তুমি কি করছো, এই চৌবাচ্চাটাকে ইঞ্জিনের মাধ্যমে, পানি অর্ধপূর্ণ পানি ছিল, এটাকে পুরাপুরি পানি খালি করে দিছো, খালি করে দিছো। তো খালি করে দিলে কিরকম হবে, আমরা যদি একটু দেখাই, একদম পুরা খালি, কিছুই নাই, খালি। এখন এই যে খালি হলো, পানি গেল তাইলে কোথায়, পানি হচ্ছে তুমি একটা ইঞ্জিন দিয়ে টানছো, ঠিক আছে, এইখানে মনে করো একটা ইঞ্জিনের মতো আছে, ইঞ্জিন দিয়ে পানিটাকে তুমি টেনে 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 কি করছো, উপরে তুলতেছো। উপরেই খালি তুলনায় তুমি কিন্তু এই পানিটাকে সজোরে নিক্ষেপ করছো একটা নির্দিষ্ট বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। সো যা যা পানি ছিল সব কিন্তু তুমি এই ইঞ্জিনটার সাহায্যে টেনে তুমি কি করছো, উপরের দিকে নিক্ষেপ করে দিছো 5 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারিও। তাইলে এখন তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে এখানে কয়টা কাজ হইছে। কাজ মূলত দুই ধরনের হইছে। একটা কাজ কি, একটা কাজ হচ্ছে আমাদের চৌবাচ্চাটা খালি করতে একটা কাজ করতে হইছে, আরেকটা হচ্ছে আমাদের চৌবাচ্চার পানিটাকে বেগ দিতে একটা কাজ করতে হইছে। তো চৌবাচ্চাটাকে খালি করতে কতটুকু কাজ করতে হইছে এটা আগে একটু বুঝি। খালি করতে কাজ, সো এইখানে তুমি খালি করছো কিভাবে, পানিগুলাকে তুলছো। এখন পানি কি বিন্দু নাকি বিস্তৃত, বিস্তৃত, কারণ কি পানিটা কতটুকু জায়গা জুড়ে আছে তার ডাইমেনশন কিন্তু দেওয়া আছে, অর্ধপূর্ণ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এই চৌবাচ্চাটা। সো এইখানে তোমাকে বিস্তৃত বস্তুর কনসেপ্ট দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তবে পানি খালি করার অঙ্কের ক্ষেত্রে কিছু শর্টকাট আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এম জি, আমরা লিখি H2 মাইনাস H1, যেখানে H2 প্লাস H1/2, যেখানে H2টা হচ্ছে শুরুতে খালি,
H1টা হচ্ছে শুরুতে খালি, আর H2টা হচ্ছে শেষে খালি। এখানে তুমি একটু দেখো যে শুরুতে কতটুকু খালি ছিল, শুরুতে কিন্তু অর্ধেক খালি ছিল। দ্যাট মিন শুরুতে খালি অংশের গভীরতা ছিল 10 এর অর্ধেক 5। ফাইনালি যখন সব পানি শূন্য করে দিছো পুরাটাই খালি, সো এখন কতটুকু অংশ খালি? 10 মিটার, পুরাটাই খালি। তাহলে এইখানে আমাদের ফর্মুলা কি হবে? এম, এম নিয়ে পরে কথা বলি, জি ইন্টু H1 প্লাস H2 বাই 2। H1 কত হবে ভাইয়া? H1 হবে ভাইয়া 5, H2 কত? 10 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের H1 প্লাস H2 বাই 2। এখন আসো এম কত? এখানে তুমি কতটুকু পানি খালি করছো? অর্ধেক পানি খালি করছো কুয়ার। তাহলে এখানে তোমাকে কুয়ার অর্ধেক পানির ভরই হবে এম, ঠিক আছে? তাহলে এখানে কুয়ার অর্ধেক পানির ভর কত সেটা একটু চিন্তা করতে হবে। অর্ধেক পানির ভর ভাইয়া তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, পুরা কুয়াটার পানির ভর কত হবে? ভি ইন্টু রো, আয়তন ইন্টু পানির ঘনত্ব। বাট আমার দরকার হচ্ছে অর্ধেক পানির ভর। অর্ধেক পানির ভর হবে সম্পূর্ণ পানির ভরের অর্ধেক, ভি রো বাই 2। তাহলে এখানে ভি কত ছিল? 40 পাই। রো কত হবে? 10 কিউ ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করো, 20 পাই, 2000 পাই, 20,000 পাই। তাহলে এখানে হবে 20,000 পাই। এটাই হচ্ছে ভর। তাহলে এইখানে পানি ভরটা কত? 20,000 পাই, নাকি 20,000 পাই। ওকে, এই হচ্ছে গিয়ে মোটামুটি ঘটনা। তাহলে এখানে খালি করতে একটা কৃতকাজ আমরা বের করে ফেলতে পারবো। 20,000 পাই ইন্টু 9.8 ইন্টু 10 15, 15 বাই 2 হচ্ছে 7.5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে একটা আনসার পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে চৌবাচ্চা খালি করতে কাজ। এখন এই চৌবাচ্চার পানি তুমি গতি দিছো বা বেগ দিছো, চৌবাচ্চার পানিকে বেগ দিতে একটা কাজ করতে হয়েছে। তাহলে বেগ দিতে কতটুকু কাজ করতে হয়েছে সেটা হচ্ছে তার গতিশক্তি পরিবর্তন করতে যে কাজটা করতে হয়েছে। তাহলে দেখো ডাব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তনে কতটুকু কাজ করতে হয়েছে? হাফ এম ভি স্কোয়ার। শুরুতে স্থির অবস্থায় ছিল, এগুলাকে ভি বেগ দিছো। তাহলে এইখানে কতটুকু পানিকে তুমি বেগ দিছো? যতটুকু পানি তুমি সরাইছো তাকেই তুমি বেগ দিছো। তাহলে কতটুকু পানি সরাইছো? 20,000 পাই। ভি স্কোয়ার, ভি কত ভাইয়া? কত বেগ দিছো? 5 মিটার পার সেকেন্ড বেগ দিছো, 5 এর উপর স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশন করলে তোমার কিন্তু চৌবাচ্চার পানিকে বেগ দিতে কাজটাও বের হয়ে যাবে। এটা আমার আসতেছে 4.618 ইন্টু 10⁶ জুল। উপরেরটা, নিচেরটা আসবে হাফ। এটা আসতেছে 7.85 ইন্টু 10⁵ জুল। এরপরে ফাইনালি তোমাকে দুটো যোগ করে দিতে হবে, তাহলেই হবে। তাহলে যোগ করলে পরে আনসারটা কত আসে সেটা তোমরা এখানে জাস্ট লিখে দিবা। আমি ডিরেক্টলি লিখে দিই। এটাকে যদি আমি W1 ধরি, এটাকে যদি আমি W2 ধরি, আমাদের এইখানে ক্যালকুলেশন করলে আনসার আসবে দুটার যোগফল। এটাই আমাদের আনসার। হ্যাঁ, এটাই আমাদের আনসার। ওকে, এটাই আমাদের আনসার। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি ঘটনা। এটা আমরা দেখে ফেললাম। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। 10 মিটার উচ্চতা থেকে, 10 মিটার উচ্চতা থেকে 1 কেজি ভরের একটি বস্তু একটা স্প্রিং ধ্রুবকের এবং 1.5 মিটার দৈর্ঘ্যের উলম্বভাবে রক্ষিত কোনো স্প্রিং এর উপর পড়লে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এই মনে করো আমাদের ভূমির ওপর কোশ্চেনে বলছে যে 1.5 মিটার দৈর্ঘ্যের একটা স্প্রিং ছিল এবং ভূমি থেকে আমাদের কত 10 মিটার উচ্চতার উপরে আমরা কি করলাম, একটা বস্তু এখানে ছিল, এটাকে ড্রপ করলাম। ড্রপ করতে করতে একটা সময় এ কি হবে, স্প্রিং এর উপর পড়বে, স্প্রিংটাকে সে জাতা দিয়ে সংকুচিত করবে, জাতা দিয়ে এইভাবে সংকুচিত করলো। তাহলে বস্তুটা দেখো স্প্রিংটাকে কি করলো, জাতা দিয়ে সংকুচিত করলো। কোশ্চেন হচ্ছে শুরুতে তো স্প্রিংটা এইরকম এই পজিশনে ছিল, স্প্রিংটাকে আমাদের বস্তুটা কিছুটা সংকুচিত করার কারণে স্প্রিংটা দেখো কিছুটা নিচে ডেবে গেল। সো কোশ্চেন করছে কতটুকু স্প্রিংটা নিচে ডাবছে সেটা বের করো। সো এই কতটুকু স্প্রিংটা নিচে সংকুচিত হয়েছে এটাকে আমরা এক্স ধরলাম, আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, সেটা হচ্ছে
550 নিউটন পার মিটার। বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি। আমাকে এখন এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ভাই কিভাবে বের করব? খুব সহজ। আমরা এখানে কনসেপ্টটা অনেকটা এইরকম, সেটা হচ্ছে আমরা অলওয়েজ দেখি যে যে কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটে। সেটা হচ্ছে শুরুতে এনার্জি যা থাকবে সিস্টেমে, শেষে এনার্জি তাই থাকবে। ইনিশিয়াল সমান সমান ই ফাইনাল। তাইলে এইখানে আমরা দেখব যে বস্তুটা একদম যখন থ্রো করা হয়েছিল বা ড্রপ করা হয়েছিল তখন ওর এনার্জি কত ছিল? তখনও ছিল হচ্ছে 10 মিটার উচ্চতায় এবং স্থিরভাবে ছিল। তাহলে তখন ওর এনার্জিটা কত হবে? জাস্ট বিভব শক্তিটা থাকবে, সেটা হবে mgh। কত সেটা? 1 × 9.8 × 10, সেটা ক্যালকুলেশন করলে আসবে 98 জুল। শুরুতে এনার্জি, শেষে এনার্জিটা কত ভাইয়া? যখন এই বস্তুটা আস্তে স্প্রিং এর উপর পড়লো, স্প্রিংটাকে জাতা দিয়ে সংকুচিত করলো, সো এই পজিশনে ওর এনার্জিটা কত একটু দেখতে হবে। এই পজিশনে স্থির অবস্থা আছে, গতিশক্তি শূন্য। এই পজিশনে ওর কোনো বিভব শক্তি আছে? উত্তর হচ্ছে আছে। কত বিভব শক্তি খেয়াল করে দেখো। আমাদের এই পুরা দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ভাইয়া এই যে এতটুকু, যেইটা এই দৈর্ঘ্যটা হচ্ছে ভাই 1.5 মিটার। ওকে, স্প্রিংটাকে আমি কতটুকু সংকুচিত করাইছি? x মিটার। তাহলে এই পুরাটা হচ্ছে 1.5, তার চাইতে x মিটার নিচে আমাদের এই পজিশনটা। তাহলে এইখানে আমাদের সে ভূমি থেকে কত উচ্চতায় আছে বলতো? এটা আছে হচ্ছে 1.5 মাইনাস x উচ্চতায়, ঠিক আছে? তাহলে এইখানে ওর একটা বিভব শক্তি আছে বস্তুর বিভব শক্তি এখানে কত? ভর হচ্ছে 1, জি এর মান 9.8, তার সাথে উচ্চতা হচ্ছে 1.5 মাইনাস x বিভব শক্তি পাইলাম। তার সাথে দেখো স্প্রিংটা এখানে যেহেতু সংকুচিত অবস্থা আছে, ওর ভিতরে একটা স্প্রিং জনিত বিভব শক্তি জমা হয়েছে। সেই স্প্রিং জনিত বিভব শক্তি যেটা জমা হয়েছে সেটার ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইখানে আমরা কিন্তু টোটাল এনার্জিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? টোটাল এনার্জিটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা ই ইনিশিয়াল সমান সমান ই ফাইনাল, এই ইকুয়েশনটা বসাই। ইনিশিয়াল এনার্জি ছিল 98 না? ফাইনাল এনার্জি কত ছিল? ফাইনালে বিভব শক্তি ছিল 1 × 9.8 × 1.5 মাইনাস x, আর স্প্রিং জনিত বিভব শক্তি ছিল হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। 98 সমান সমান 9.8 1.5 মাইনাস এক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার। কে এর মান কত? 550। তাহলে এটা হবে হচ্ছে 250 275 হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাই, 275 এক্স স্কোয়ার মাইনাস 9.8 এক্স মাইনাস 9.8 1.5, ঠিক আছে? 14.9 14.9 আচ্ছা 98 থেকে 14.9 কে মাইনাস করলে কত আসে? 83.1 আসে। ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কি, আর কিছু না। 14.7 ওইটা, তো অন্য কিছু আসবে 83.3 আসবে। যাই হোক 83.3 এটা। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমাদের কাজ হবে ইকুয়েশনটাকে সলভ করা। সো ইকুয়েশনটাকে সলভ করলে তুমি এখান থেকে আনসার পেয়ে যাবা। তাহলে এই ইকুয়েশনটা সলভের কাজ আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি কথাবার্তা। আমরা পরের অঙ্কে তাহলে যাইতে পারি। আচ্ছা, তো আমাদের এই অঙ্কটা আমরা একটু দেখি সেটা কি বলছে। আমাদের বলছে যে ভর ছিল 12 কেজি, থিটা হচ্ছে 30। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি একটা আনত তল হলে এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা বস্তু আছে। অ্যাঙ্গেলটা দিয়ে দিছে থিটা 30 ডিগ্রি। বস্তুর ভর বলতেছে 12 কেজি। বলতেছে যে চিত্রে আনত তলের উপর m কেজি ভরে একটি ব্লককে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো।
তলটি ঘর্ষণহীন, তলের নিচের স্প্রিং যুক্ত আছে যেটি 270 নিউটন বলে 2 সেন্টিমিটার সংকুচিত হয়। দেখো সবসময় এই টাইপের অঙ্কে স্প্রিং ধ্রুবকটা ডিরেক্টলি বলা থাকে, বাট এখানে ডিরেক্টলি বলা নাই, এখানে তোমাকে বের করতে হবে স্প্রিং ধ্রুবকের ফর্মুলা কি, কে সমান সমান এফ বাই এক্স। তাহলে এখানে এফ এর মানটা দেওয়া আছে 270 আর এক্স এর মানটা দেওয়া আছে 0.02, ক্যালকুলেশন করলে এখানে পাবো 135, পাশে দুইটা জিরো, নিউটন পার মিটার। এটাই হচ্ছে আমাদের কে এর মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে বাইর করে ফেললাম। এখন এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্লকটি স্প্রিংটিকে 5.5 মিটার সেন্টিমিটার সংকুচিত করে থেমে যায়। ব্লকটি থামার পূর্ব পর্যন্ত আদি হতে তল বরাবর কতখানি নেমে আসে, একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে স্প্রিং স্পর্শের পূর্ব মুহূর্তে ব্লকটার বেগ কত। তো কোশ্চেনগুলো একটু ভালো মতো বুঝতে হবে আমাদেরকে। দেখো আমাদের ছবিটা অনেকটা এইরকম, স্প্রিং ছিল নর্মালি এইরকম ভাবে, ঠিক আছে, এইরকম ভাবে বস্তু ছিল ভাই এইখানে। বস্তুটা কি করছে বলতো, বস্তুটা কিছুটা নেমে আসছে কতটুকু নেমে আসছে, ধরে নিলাম ডি পরিমাণ। ডি পরিমাণ নেমে আসার পরে এই বস্তুটা স্প্রিংটাকে জাথা দিবে, সংকুচিত করবে। সংকোচনের পর যেটা হবে, স্প্রিংটা কিছুটা সংকুচিত হয়ে যাবে, হ্যাঁ সংকুচিত হয়ে যাবে। সো এই যে মনে করো আমাদের স্প্রিংটা কিছুটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে চেহারাটা দেখতে অনেকটা এইরকম হবে, ঠিক আছে, এইরকম হবে, এইরকম হবে। তো যেহেতু কিছুটা সংকুচিত হয়ে গেল, সংকোচনের অবস্থাটাকে আমি যদি ভালো করে দেখাইতে চাই, মনে করো বেশ অনেকটা সংকুচিত হয়ে গেল, এইরকম সংকুচিত হয়েছে। নর্মাল কন্ডিশনে যদি থাকতো তাহলে মনে করো যে ও এইরকম অবস্থানে থাকতো, ওর মুক্ত প্রান্তটা এখানে থাকতো, বাট সংকুচিত অবস্থায় ও কিছুটা চেপে গেছে। তাহলে দেখো আমাদের যে বস্তুখানা ছিল সে বস্তুখানাই কিন্তু ওকে সংকুচিত করছে, তাহলে আমাদের বস্তুটা ওকে সংকুচিত করছে, সংকুচিত করে এরকম একটা অবস্থানে নিয়ে গেছে। কোশ্চেন হচ্ছে কতটুকু সংকুচিত করছে। আমরা ধরে নিলাম যে স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম যে বস্তুটার ডি পরিমাণ নিচে নেমে এইখানে স্প্রিংটাকে স্পর্শ করে, তার পরবর্তীতে সেখান থেকে বস্তুটাকে আরেকটু সংকুচিত করে। আমরা ধরে নিলাম সে আমাদের স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করছে, ঠিক আছে। সো আমি যদি আমার বামের ছবিতে দেখাইতে চাই, ডি পরিমাণ নিচে নামছে, এরপরে মনে করো আরো এক্স পরিমাণ ওকে সংকুচিত করছে, ঠিক আছে। তাইলে আমাদের খেয়াল করে দেখো টোটাল বস্তুটা নিচে নেমে আসলো কতটুকু, ডি প্লাস এক্স। সেই ডি প্লাস এক্স এর ভ্যালু কোশ্চেনে জানতে চাইছে যে ব্লকটি থামার পূর্ব পর্যন্ত আদি হতে তল বরাবর কতখানি নেমে আসে। সো দেখো ব্লকটা নামলো, স্প্রিংকে স্পর্শ করলো, জাতা দিল, থেমে গেল, এই হচ্ছে গিয়ে ঘটনা। তাইলে ডি প্লাস এক্স এর ভ্যালু একসাথে বাইর করতে হবে। এখন এই ভ্যালুটা কত হবে এটাকে আমাকে দেখতে হবে। দেখো বস্তুটা যখন এখান থেকে যাত্রা শুরু করে মনে করো যে এইখানে চলে আসবে, এই পজিশনে চলে আসবে, তখন ওর বেগটা কত, এইখানেও কিন্তু ওর বেগটা শূন্য, কারণ এইখানেও থেমে গেছে, সংকুচিত হয়ে গেছে। খুবই ভালো কথা। এখন কথা হইলো আমরা কিভাবে ডি প্লাস এক্স ডিস্টেন্সটা বাইর করব। বাইর করা খুব সহজ, আমরা এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে পারি। শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন পয়েন্টে কি বের করতে হবে, আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদেরকে এখানে শক্তিগুলা, বিভব শক্তি, গতি শক্তি, স্প্রিং জনিত বিভব শক্তি, সেগুলাকে বের করতে হবে। সো এই টেকনিক খাটা আমরা করতে পারি। বাট যতবারই আমরা হচ্ছে বিভব শক্তি বের করতে যাই ততবারই আমরা যেই ঝামেলাটায় পড়ি সেটা কি বলতো, সেটা হচ্ছে আমরা এখানে বারবার আমাদেরকে রেফারেন্স ধরতে হয় গ্রাউন্ড থেকে উচ্চতা বের করতে, যেটা একটা ঝামেলা। সো আমরা যদি এই ঝামেলা এড়াইতে চাই আমরা আরেকটা টেকনিক অঙ্কটা সলভ করতে পারি, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য আমাদের কি বলছে, লব্ধি বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখন তোমাকে ডিসাইড করতে হবে এখানে কি কি বল দ্বারা স্প্রিং এই বস্তুর উপর কাজ হচ্ছে। অবশ্যই বস্তুর উপর আমাদের অভিকর্ষজ বল আছে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স এফজি আছে। সো এই গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কৃত কাজকে আমি ডাব্লিউজি ধরলাম, এটা একটা কাজ করতেছে। আবার কে কাজ করতেছে, আমাদের এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এই বস্তুর উপর আছে, আরেকটা কে আছে, আমাদের এই স্প্রিংটা আছে, এই স্প্রিংটা এই বস্তুর উপর একটা কাজ করতেছে। তাহলে স্প্রিং যে ফোর্সটা সেটাকে আমি যদি এফএস ধরি, এই এফএস আমাদের বস্তুর উপর একটা কাজ করতেছে, সেটাকে আমি ধরলাম ডাব্লিউএস। তাহলে এইখানে বস্তুর উপর টোটাল কে কে কাজ করতেছে, একটা কাজ হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা ডাব্লিউজি, আর একটা হচ্ছে ডাব্লিউএস। এই দুইটা মিলে বস্তুটার গতিশক্তির পরিবর্তন ঘটাচ্ছে। কতটুকু পরিবর্তন ঘটাচ্ছে বলতো, আমাদের এখানে বস্তুটা শুরুতেও ছিল স্থির, শেষেও স্প্রিংকে সংকুচিত করার পর সে স্থিরই ছিল, তাইলে আর কোনো গতিশক্তির পরিবর্তন হয় নাই। তাহলে ডাব্লিউজি প্লাস ডাব্লিউএস এই দুইটা কত আসতেছে, শূন্য আসতেছে। তাহলে এই দুইটা কি জিনিস, একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ আর একটা স্প্রিং বল দ্বারা কাজ। এখন আমরা এই দুইটা জিনিসের ভ্যালু বাইর করব। প্রথমে আসো ডাব্লিউজিটা কত, প্রথমে আসি আমরা ডাব্লিউজিটা কত।
দেখো ডাব্লিউজি মানে কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। তাই যদি হয় আমাকে দেখতে হবে এই বস্তুটা নিচের দিকে কতটুকু নামছে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তুমি এখানে সিম্পলি একটা ত্রিভুজ কল্পনা করতে পারো। এটা হচ্ছে অতিভুজ যার ভ্যালু হচ্ছে ডি প্লাস এক্স। বস্তুটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, আনত তল বরাবর ডি প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা এইখানে একটা ত্রিভুজের মতো আঁকলাম, এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটাই হবে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে বস্তুটা ওয়াই অক্ষ বরাবর নিচে কতটুকু নামছে সেটা বের করা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ভ্যালুটা, এই বাহুটা বের করা। এই বাহুটা তাহলে কত হবে? টোটালটা যদি ডি প্লাস এক্স হয়, এই বাহুটা হবে ডি প্লাস এক্স সাইন থিটা, দ্যাট ইজ সাইন থিটা লিখলাম। ওকে, তাহলে এইখানে আমাদের বস্তুটা কতটুকু নিচে নামছে? ডি প্লাস এক্স সাইন থিটা। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে এমজি ডি প্লাস এক্স সাইন থিটা। এখন আসো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? স্প্রিং বল কখন কাজ করতেছে এটা বুঝতে হবে তোমাকে। স্প্রিং বল যখনই বস্তুটা স্প্রিং এর সংস্পর্শে আসছে তখন থেকে কাজ করা শুরু করছে। দ্যাট মিনস বস্তুটা আস্তে আস্তে নামলো, ডি পরিমাণ নিচে নামছে, এরপরে সে স্প্রিংটার সাথে কানেক্টেড হয়েছে, এরপরে সে নিচের দিকে আরো এক্স পরিমাণ কি হয়েছে? সংকুচিত হয়েছে। তাহলে স্প্রিংটার সাথে বস্তুটা কতক্ষণ জুড়ে কানেক্টেড ছিল, বা স্প্রিংটার সাথে বস্তুটা কানেক্টেড অবস্থায় কতটুকু দূরত্ব গেছে? এক্স পরিমাণ দূরত্ব গেছে। সো এক্স পরিমাণ দূরত্ব যাওয়ার সময় কিন্তু স্প্রিংটা আমাদের বস্তুর উপর বল প্রয়োগ করছে, বস্তুর উপর কাজ করছে। আমরা অলওয়েজ জানি যে স্প্রিং এর উপর কৃত কাজটা কি হয়, বা স্প্রিং দ্বারা বস্তুর উপর কৃত কাজটা কি হয়? হাফ কে এক্স স্কোয়ার হয়। কিন্তু এখানে একটা কথা আছে, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কিভাবে বুঝবো এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কিভাবে বুঝবো? দেখো স্প্রিং অলওয়েজ কোন দিকে বল প্রয়োগ করে? সাম্যাবস্থার দিকে। স্প্রিং এর সাম্যাবস্থাটা কোথায়? যে যখন স্প্রিং এর উপর কেউ কোনো বল প্রয়োগ করা হয়, করে নাই, সেটাই হচ্ছে স্প্রিং এর সাম্য। ওকে, তাহলে স্প্রিংটা অলওয়েজ কোন দিকে বল প্রয়োগ করবে? সাম্যের দিকে বল প্রয়োগ করবে। স্প্রিংটাকে তুমি সংকুচিত করতেছো, বাট স্প্রিংটা বল প্রয়োগ করবে কোন দিকে? সাম্যের দিকে। সাম্য কোন দিকে আছে? এই দিকে, এই দিকে আছে। সাম্য আছে ডান দিকে। তাহলে দেখো স্প্রিংটাকে তুমি সংকুচিত করতেছো, মনে করো স্প্রিংটাকে তুমি সংকুচিত করে এরকম এই অবস্থানে নিয়ে আসছো, এই অবস্থানে নিয়ে আসছো। এই অবস্থানে নিয়ে আসার পরও স্প্রিংটা বল প্রয়োগ করতে যাবে কোন দিকে? সামনের দিকে, সাম্যের দিকে। বাট তুমি ওকে সরাচ্ছ কোন দিকে? স্প্রিংটাকে সংকুচিত করতেছো কিন্তু তুমি তল বরাবর নিচের দিকে। সেইখানে তোমাকে যেটা বুঝতে হবে যে স্প্রিং এর সংকোচন হচ্ছে ভাইয়া নিচের দিকে, আর স্প্রিংটা বল প্রয়োগ করতেছে কিন্তু সাম্যাবস্থানের দিকে, মানে তল বরাবর উপরের দিকে। কাজে এইখানে কিন্তু স্প্রিং বল দ্বারা কাজটা কি হবে বলতো? নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখার ব্যাপার আছে, ব্যাপারটা একটু বুঝো। অলস সাম্যাবস্থানের দিকে বল প্রয়োগ করে, তুমি ওকে সংকুচিত করে নিচের দিকে নামাচ্ছ, কিন্তু ওর স্প্রিং বস্তুর উপর অলওয়েজ বল প্রয়োগ করবে সাম্যাবস্থানের দিকে। বলটা প্রয়োগ করতেছে সাম্যাবস্থানের দিকে, মানে তল বরাবর উপরের দিকে। বাট এইখানে আমাদের বস্তুটা নামতেছে কোন দিকে, বা সরণ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। কাজেই বল হচ্ছে প্রয়োগ উপরের দিকে, বস্তুটা সরণ হচ্ছে নিচের দিকে। বল সরণের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, এই কারণে এখানে মাইনাস চলে আসবে। তাহলে এইখানে আমরা দুইটা কাজ বের করে ফেলছি। এখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, WG প্লাস WX। WG কত? mg d প্লাস x sin থিটা, আর WS টা কত? সেটা হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার সমান সমান 0। তাহলে এইখান থেকে তুমি কিন্তু আমাদের আনসারগুলা পেয়ে যাবা। ওকে, তাহলে এইখানে আমাদের দেখি কি কি দেওয়া আছে। হ্যাঁ, স্প্রিংটাকে কতটুকু সংকুচিত করছে সেটা কিন্তু দেওয়া আছে। এক্স 5.5 সেন্টিমিটার, মানে 0.055 মিটার। তাহলে এইখানে তুমি এক্স জানো, তাহলে মান টান বসায় দাও। এম এর মান হচ্ছে 2, জি এর মান হচ্ছে 9.8, ডি এর মান জানো না, এক্স এর মান হচ্ছে 0.055, সাইন থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, মাইনাস হাফ, কে এর মান হচ্ছে ভাই এখানে 13,500, এক্স স্কোয়ারের মান হচ্ছে ভাইয়া 0.055 স্কোয়ার সমান সমান 0। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে আমি ডি এর মানটা পেয়ে যাব। তো যদি আমি ডি এর মানটা পাই, আমার ফাইনালি কি আসবে? স্প্রিং স্পর্শের পূর্ব মুহূর্তে ব্লকটার বেগ কত? প্রথম অঙ্ক তো শেষ, কতখানি নিচে নেমে আসবে সেটা হবে ডি প্লাস এক্স করলে হয়ে যাবে। পরেরটায় বলছি স্প্রিং স্পর্শের পূর্ব মুহূর্তে ব্লকটির বেগ কত নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ব্লকটা ডি পরিমাণ আনত তল বরাবর নিচে নেমে স্প্রিং এর মুক্ত প্রান্তকে স্পর্শ করছে। তাহলে ওই সময় ব্লকের একটা বেগ আছে, তো সেই বেগটা কত? এটা আমরা নর্মাল গতিসূত্র দিয়ে বাইর করতে পারবো। নর্মাল গতিসূত্রে আমরা কি জানি? একটা বস্তু যদি আনত তল বরাবর ডি পরিমাণ নিচে নেমে আসে,
সেই ক্ষেত্রে আনত তল বরাবর ওর একটা ত্বরণ থাকে, সেই ত্বরণটা কত আমাদের মুখস্থ সবার এটা, তাই না? সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা ত্বরণ। তাইলে ওর অতিক্রান্ত দূরত্ব জানি ডি, ওর ত্বরণটা জানি আমি এ, ওর আদি বেগ কত ছিল 0, তাইলে শেষ বেগ আমি পাবো না। শেষ বেগের ফর্মুলা কি হবে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2AD, এটাই তো ফর্মুলা। তাহলে এখানে ইউ হচ্ছে 0, এ কত জি সাইন থিটা, ডি কত, ডি হচ্ছে আমরা জানি। তাহলে এইখানে ভি স্কোয়ারের মানটা পেয়ে যাব, এটাকে রুট করলে আমরা পেয়ে যাব ভি এর মান। রুট করলে কত আসে? √2g সাইন থিটা ইন্টু ডি। তাহলে এখানে মান টান বসায় দাও তুমি, ডি এর মান বসাবা, থিটার মান বসাবা, সবকিছু বসাইলে আনসার পেয়ে যাবা। তাহলে আমরা ডি এর মানটা বের করি, দেন আস্তে আস্তে সবগুলাই বের হয়ে যাবে। আচ্ছা, এখানে ভরটা ছিল 12, তাই না? তাহলে এখানে বসাই দিই 12। ওকে, তাহলে আমাদের ডি এর মানটা আসতেছে 29.226 সেন্টিমিটার আর কি। হ্যাঁ, তাহলে ডি প্লাস এক্স কত আসবে? এটা আসবে হচ্ছে 0.3473 মিটার বা 34.73 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা ডি এর মানটা সিম্পলি বসায় দিই। ডি এর মানটা হচ্ছে 29.226 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.29226 মিটার। এটা আমার আসতেছে 1.69 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা কিন্তু আমরা খুব সিম্পল একটা ম্যাথ দেখে ফেললাম আর কি। এরপরে আমরা আসি আমাদের পরে অঙ্কে। 5 মিটার দীর্ঘ, 5 মিটার দীর্ঘ একটি আনত তলের শীর্ষ ভূমি হতে 2.5 মিটার উপরে অবস্থিত। 5 মিটার দীর্ঘ একটি আনত তলের শীর্ষ ভূমি হতে 2.5 মিটার উপরে অবস্থিত। তাহলে দেখো, এটার যে শীর্ষটা, এটা দেখো ভূমি হতে 2.5 মিটার উপরে, আর আনত তলের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 5 মিটার। 10 কেজি ভরে একটি বস্তুকে তলের সমান্তরালে বল প্রয়োগ করে তলের পাদদেশ থেকে শীর্ষবিন্দুতে সমবেগে উঠাবো। তাহলে দেখো, 10 কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু, এই হচ্ছে আমার 10 কেজি ভরের একটা বস্তু। এটাকে তলের সমান্তরালে বল প্রয়োগ করব, এফ বল দিব। বল প্রয়োগ করে কিভাবে উঠাবো? সমবেগে উঠাবো। ঠিক আছে, কত কাজ করতে হবে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই তলটা হচ্ছে আমাদের ঘর্ষণযুক্ত একটা তল। অবশ্যই এখানে আমাদের কি কাজ করতেছে? ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে এইখানে আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করে আমি ঘর্ষণযুক্ত তলে ওকে উপর উঠাইতে পারি সেটা বের করতে হবে। দেন ওটাকে সরণ দিয়ে গুণ করলে আমরা ডাব্লিউ পেয়ে যাব। তাহলে এখানে আমার এফটা বাইর করতে হবে, এটা হচ্ছে কথা। এখন এফটা আমি কিভাবে বাইর করব? দেখো, তোমরা জানো যে এইখানে যেহেতু আমি ওকে সমবেগে উপর উঠাচ্ছি, বেগটা হচ্ছে কনস্ট্যান্ট। বেগ যদি কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিনস এইখানে ওর কোনো ত্বরণ হচ্ছে না, ত্বরণটা হচ্ছে 0। ত্বরণ যদি 0 হয়, আমরা বলতে পারি ওর উপর লব্ধি বলটা কত কাজ করতেছে? 0। লব্ধি বল যদি 0 হয়, আমরা কিন্তু এখান থেকে এফটা বাই করতে পারি। কিভাবে? দেখো, আমরা দেখি ওর উপর কি কি বল কাজ করতেছে। ওর উপর সামনের দিকে এফ বল কাজ করবে, যেটা আমার প্রযুক্ত বল। পেছনের দিকে ওর উপর অভিকর্ষজনিত বলের উপাংশ এমজি সাইন থিটা কাজ করবে। আর ও যেহেতু উপরের দিকে উঠতেছে, আর আমরা জানি ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, কাজেই ও যাচ্ছে উপরের দিকে, ঠিক তার উল্টা দিকে মানে তল বরাবর নিচের দিকে ঘর্ষণ বল স্মল এফ কেটা কাজ করবে। আর সেই ঘর্ষণ বলের ফর্মুলাটা কি হবে? যেহেতু এখানে আনত তল বরাবর আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, আমরা জানি যে ঘর্ষণ বলের ইকুয়েশন হচ্ছে মিউ কে ইন্টু আর। এখানে প্রতিক্রিয়া বলটা আনত তলের ক্ষেত্রে আমাদের মুখস্থ, সেটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে এইখানে আমাদের ঘর্ষণ বলের মানটা কিন্তু আমরা সেখান থেকে বের করতে পারবো। তো যাই হোক, আমাদের লব্ধি বলের ইকুয়েশনটা দিলে কিরকম আসবে? তল বরাবর উপরের দিকে এফ প্লাস এফ মাইনাস তল বরাবর নিচের দিকে এমজি সাইন থিটা, আর তল বরাবর নিচের দিকে আরেকটা ফোর্স, সেটা হচ্ছে ঘর্ষণ বল
মাইনাস এফ কে সমান সমান 0। তাহলে এইখান থেকে আমরা এফ পেয়ে যাব, সেটা হচ্ছে এমজি সাইন থিটা প্লাস এফ কে, আর এফ কে এর ভ্যালুটা আমরা বলতেছিলাম মিউ কে এমজি কস থিটা। কথা হচ্ছে থিটা কত, দেখো এইখানে আমাদের অতিভুজটা 5 আর তার বিপরীত আমাদের থিটা কোণের বিপরীত বাহুটা 2.5। সো তুমি যদি সাইন থিটা করো, সাইন থিটা সমান সমান 2.5/5 মানে আসবে হাফ, থিটার মানটা তুমি ক্যালকুলেট করে পেয়ে যাবে 30। তাহলে এইখানে কিন্তু এমজি কত, এম হচ্ছে আমাদের, আচ্ছা কিছু একটা হবে, এম কত দেওয়া আছে 10 কেজি, 10 9.8 সাইন থিটা মানে সাইন 30 মান হাফ প্লাস মিউ কে হচ্ছে 0.25, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, কস থিটা কস 30 মান হচ্ছে √3/2। তাহলে ইভেনচুয়ালি এখানে পুরাপুরি যদি আমি ক্যালকুলেশন করি, আমি এখান থেকে এফ এর মানটা পাবো, এফ এর মানটা আমি এখানে বসাতে পারবো, দেখি কত আসে। আমার এখানে আমি ক্যালকুলেশন থেকে পাচ্ছি 70.2176 নিউটন। তাহলে এটাই যদি হয় আমার আনসার, তাহলে আমরা সামনে আগাইতে পারি। সামনে যদি আগাই তাহলে এফ পেয়ে গেছি, আমার এখন দরকার হচ্ছে কৃত কাজটা। তাহলে কৃত কাজ কত আসবে, ডাব্লিউ সমান সমান এফ এস। এফটা আমার কাজ করতেছে কিভাবে দেখো, তল বরাবর উপরের দিকে, তাই না, তল বরাবর উপরের দিকে এফ এস। আমার সরণটা কোন দিকে হচ্ছে, সরণটাও কিন্তু তল বরাবর উপরের দিকে হচ্ছে। কতটুকু সরণ হচ্ছে আমরা দেখছি 5 মিটার সরণ হয়েছে তল বরাবর। তাহলে এইখানে আমাদের সিম্পলি এফ এর সাথে 5 দিয়ে গুণ হয়ে যাবে। তিনশো 51.0, এটাই আমার আনসার। তো এটা আমরা দেখে ফেললাম, আমরা আরেকটা অঙ্ক একটু দেখি, এরপরে আমরা আরো সুন্দর কয়েকটা অঙ্ক দেখব। এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার উপর এফ বল ক্রিয়া করতেছে। দেখো এফ, এখানে যে বলটা cx - 3x², তাহলে এখানে এফটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে এটা একটা পরিবর্তনশীল বল, এবং এখানে সি নামে একটা জিনিস আছে, এটা একটা ধ্রুবক। x সমান সমান 0 অবস্থানে বস্তুটার গতিশক্তি ছিল 20 জুল, গতিশক্তি ছিল 20 জুল, এবং x সমান সমান 3 মিটার অবস্থানে গতিশক্তি ছিল 11 জুল হলে ধ্রুবক সি এর মান নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা আগেও দেখছো। তো এখানে কি বলতে যাচ্ছে সেটা আমি একটু বুঝাই দিই তোমাকে, সেটা হচ্ছে এই মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে x সমান সমান 0, এটা হচ্ছে x সমান সমান 3। বস্তুটা যখন x সমান সমান 0-তে থাকবে তখন ওর গতিশক্তি হবে 20 জুল, এটা হচ্ছে k1। বস্তুটা যখন 3 মিটার পজিশনে থাকবে তখন গতিশক্তি হবে 11 জুল, এটা হবে k2। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেনে বলছে যে বস্তুটার উপর একটা বল কাজ করতেছে, বলটা কত, cx - 3x², আই ক্যাপ দিয়ে বোঝাচ্ছে এটা এক্স অক্ষের দিকে কাজ করতেছে, এবং এটার ইকুয়েশনটা হচ্ছে cx - 3x²। এখন এই বলের কারণে গতিশক্তির একটা পরিবর্তন আসতেছে। তোমাকে কোশ্চেন করছে যে এইখানে সি এর মানটা কত, সি সমান সমান হোয়াট। সো এই টাইপের অঙ্ক তোমরা করছো, তোমাকে বলো তো যে গতিশক্তির পরিবর্তনটা এখানে কত, ফাইনালি 11, শুরুতে ছিল 20, সো 11 - 20 সেটা হয়ে যাবে -9। আর এখানে সরণ হচ্ছে কতটুকু, 0 থেকে 3। তাইলে তোমরা তো শিখে আসছো যে গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান, তাহলে গতিশক্তির পরিবর্তন -9 হলে কৃত কাজটা -9। এখন কৃত কাজের ইকুয়েশন এইখানে কি, যেহেতু এটা একটা পরিবর্তনশীল বল, তাহলে কৃত কাজের ইকুয়েশন হবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এফটা হচ্ছে cx - 3x² সাথে dx সমান সমান 9। লোয়ার লিমিট কত, 0 থেকে তুমি 3 মিটার অবস্থানে গেছো। তাহলে এখানে কত আসে একটু দেখি, cx এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে cx²/2, 3x² এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে x3। আপার লিমিট 3, লোয়ার লিমিট 0, আনসার হচ্ছে 9। এবার এইখানে আমরা ক্যালকুলেশন করি, cx²/2, x এর মান হচ্ছে 3, 3² 2
মাইনাস এক্স কিউব মানে কত 3 কিউব সমান সমান 9। এখান থেকে সি 3 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 9/2 মাইনাস 27 9। এখানে সি ইন্টু 9/2 সমান সমান 36। এখানে আসবে সি এর মানটা কত আসবে 36 ইন্টু 2/9, এটা চলে আসতেছে 8। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সি এর মানটা কিন্তু 8 চলে আসতেছে। সো তোমরা চাইলে একটু ক্রস চেক দিয়ে নিতে পারো যে এটাই আসে কিনা। আমরা একটু ক্রস চেক দেই, এটা আসা উচিত না। কেন উচিত না? দেখো এইখানে ছিল -9, আমি বসাইছি 9, এটা -9, এটা -9, এটা -9, তাই না? তাহলে এইটা যদি সবগুলা -9 হইলে এখানে একটু চেঞ্জ আসবে, এটা চলে আসবে -9 প্লাস 27। তাহলে এইখানে 36-এর জায়গায় 18 আসবে হচ্ছে কথা। আমিও তো বলি এরকম তো আসার কথা না। তাহলে এইখানে আসতেছে ভাইয়া 18 ইন্টু 2/9, এটা আসতেছে 4। হ্যাঁ, তাহলে এখানে আমরা সি এর মানটা পাচ্ছি হচ্ছে 4। এবার আমরা এই অঙ্কটা একটু দেখি কি বলছে একটু দেখো। যে এখানে বলতেছে যে এক খণ্ড বরফের টুকরা ঘর্ষণহীন ভাবে 50 ডিগ্রি কোণে হেলানো একটা তলে নিচে পড়ছিল। যখন ব্যক্তি রশি দিয়ে 50 নিউটন বলে উপরের দিকে টানতে থাকে তখন সে ডি সমান সমান 0.5 মিটার অতিক্রম করে এবং গতিশক্তি 80 জুল বৃদ্ধি পায়। যদি তাকে রশি দিয়ে টানা না হতো তাহলে গতিশক্তি 80 জুল থেকে কত বেশি বৃদ্ধি পাইত? কথাটা একটু বুঝো, খুব অসাধারণ একটা কোয়েশ্চেন। দেখো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা এইভাবে আছে, আনত তলে আছে, থিটার মানটা দেওয়া আছে। এখন এই বস্তু খুব সুন্দর মতো নিচে নেমে যাচ্ছে, তাহলে নিচে নামলে ওর গতিশক্তিটা একসময় বাড়বে, ঠিক না? তা আমরা ধরে নিলাম যে ও কতটুকু নিচে নামছে, ডি পরিমাণ নিচে নামছে। ওকে, এখন এর উপর পিছন দিক থেকে এফএন বলে টানা হচ্ছে। প্রশ্নে বলতেছে যে শুরুতে মনে করো ওর গতিশক্তি কথার কথা 0 ছিল, যখন সে আনত তলে একদম নিচে নেমে যায় এই পজিশনে চলে আসে তখন ওর গতিশক্তি কতটুকু বাড়ে? 80 জুল বাড়ে, অর্থাৎ এটা হচ্ছে ওর গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন যা সেটা আমার কৃত কাজের সমান। তাহলে এইখানে গতিশক্তির পরিবর্তন কত হয়েছে? 80 জুল হয়েছে। দ্যাট মিনস এইখানে কতটুকু কৃত কাজ হয়েছে? 80 জুল কাজ হয়েছে। এখন এই কৃত কাজগুলা করছে কারা কারা? দেখো এইখানে বস্তু যখন নিচের দিকে নামতেছে তখন ওর উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে অভিকর্ষজনিত বল আর একটা হচ্ছে এফএন। ওকে, তাহলে অভিকর্ষজনিত বলের দ্বারা কাজটা কত? অভিকর্ষ বলটা আমরা এমজি জানি, আর এমজি ইন্টু উলম্ব সরণ বা অক্ষ বরাবর সরণ, সেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ। তাহলে নিচের দিকে সরণ কতটুকু হয়েছে? আনত তল বরাবর যদি ডি পরিমাণ দূরত্ব নামে আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তোমরা বুঝতেই পারতেছো ও অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ বরাবর ডি সাইন থিটা পরিমাণ দূরত্ব নিচে ট্রাভেল করছে। তাহলে এইখানে আমাদের ডাব্লিউ জিটা কত হবে? সেটা হবে এম জি ডি সাইন থিটা। আরেকটা ফোর্স কিন্তু কাজ করতেছে, সেটা হচ্ছে এফএন। এফএন কাজ করতেছে উপরের দিকে, সরণটা হচ্ছে ডি তার উল্টা দিকে। তাহলে এই বল দ্বারা কৃত কাজটা আমার কত হবে? এটা কিন্তু এই বল দ্বারা কৃত কাজটাকে যদি আমি ডাব্লিউ এন ধরি, এটা কিন্তু হবে মাইনাস এফএন ইন্টু ডি। কেন মাইনাস? কারণ এফএন একদিকে, ডি অন্যদিকে। তাহলে এইখানে দেখো দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে গ্র্যাভিটি দ্বারা আর একটা হচ্ছে এফএন বল দ্বারা। তাহলে এই দুইটা মিলে কাজ হচ্ছে 80। তাহলে গ্র্যাভিটি দ্বারা কাজটা কত? এটাকে আমরা আপাতত ডাব্লিউ জি রাখলাম। আমরা দেখি যে এফএন দ্বারা কাজটা কত, সেটা হচ্ছে মাইনাস এফএন ইন্টু ডি, এটা হয়ে গেল 80। তাহলে এখানে দেখো গ্র্যাভিটি দ্বারা কৃত কাজটা আমরা বের করতে পারতেছি, সেটা কত? এফএন ডি প্লাস 80। এফএন ডি এর মান কি আমরা জানি? এফএন ডি এর মান কিন্তু আমাদের জানার কথা না, আচ্ছা জানার কথা, কারণ ডি এর মান দেওয়া আছে, এফএন এর মান দেওয়া আছে। তাহলে এফএন কত? 50, ডি এর মান কত? 0.5 প্লাস কত? 80। ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমরা 105 জুল। তাহলে এখানে আমরা বুঝলাম যে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজটা কত? 105 জুল। তার মানে গ্র্যাভিটি এখানে কতটুকু কাজ করতেছে? 105 জুল। এখন দেখো কোশ্চেনে বলছে যদি তাকে রশি দিয়ে টানা না হতো তাহলে গতিশক্তি 80 জুল থেকে কত বেশি বৃদ্ধি পাইত। অর্থাৎ আমরা যখন দেখি যে রশি দিয়ে টানা হচ্ছে তখন ওর গতিশক্তিটা 80 জুল বাড়ে। এখন কথা হলো রশি যদি না থাকতো তাইলে গতিশক্তি কতটুকু বাড়তো? দেখো কোশ্চেনটা কিরকম ঘুরায় করছে। দেখো আমরা এখন চিন্তা করব ওর পিছনে কোনো রশি নাই, রশি নাই এমন অবস্থায় সে ডি পরিমাণ দূরত্ব গেছে, তাইলে তার গতিশক্তি কত বাড়বে? দেখো ভাই এখানে গতিশক্তির পরিবর্তনটা বের করতে পারলেই কিন্তু তোমার হিসাব নিকাশ শেষ। যেহেতু উপরের দিকে কেউ টানতেছে না, এখানে একটা মাত্র বলই ওর উপর কাজ করতেছে, সেটা হচ্ছে এমজি।
তাহলে এইখানে এমজি বলটা কাজ করতেছে। এখন খেয়াল করে দেখো এই এমজি বলটার কারণে বস্তুটা নিচের দিকে কতটুকু ট্রাভেল করতেছে, অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই দূরত্বটা যদি ডি হয়, তোমরা জানো যে ওয়াই এক্সিস বরাবর ওর অতিক্রান্ত দূরত্বটা হবে ডি সাইন থিটা। তাহলে এইখানে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজটা হবে ডাব্লিউ জি সমান সমান এম জি ডি সাইন থিটা। একটুকু আমরা বুঝি, এইখানে কিন্তু শুধুমাত্র ওর ওপর এই অভিকর্ষ বলটাই কাজ করতেছে। সো এখন এই ছবিতে আমাদের গতিশক্তির পরিবর্তন ডেল কে কত হবে, এটাকে আমরা ডেল কে প্রাইম ধরলাম, সেটা হবে শুধুমাত্র ডাব্লিউ জি সমান বা এমজিডি সাইন থিটার সমান। এখন দেখো তো এইখানে আমরা এই ডাব্লিউ জি কে ক্যালকুলেট করছি না, সেটা কত 105। এই ডাব্লিউ জি তো ছিল এমজিডি সাইন থিটা, আর এটাকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখছি 105 জুল। তাহলে আমরা বলতে পারি এখানে ডাব্লিউ জি এর মানটা হচ্ছে 105 জুল। দ্যাট মিনস এখন গতিশক্তির পরিবর্তন হবে 105 জুল। আগে কত হইতো 80 জুল। অর্থাৎ পেছন দিকে কেউ যদি না টানে তাহলে তোমার গতিশক্তির পরিবর্তন কত হয় 105 জুল। আগে পরিবর্তন কত হইতো গতিশক্তির 105, শুধুমাত্র 80 জুল। তাহলে দেখো তো গতিশক্তির এই বৃদ্ধিটা বাড়ছে না? আগে ছিল 80 জুল, এখন 80 জুল থেকে বেড়ে কত হয়েছে 105 জুল। তাহলে আগে ছিল 80, এখন বেড়ে কত হয়েছে 105। তাহলে গতিশক্তির এই বৃদ্ধিটা কতটুকু বাড়ছে? আগে বাড়তো 80, এখন বাড়তেছে 105। কাজেই গতিশক্তির এই বৃদ্ধিটা বাড়তেছে হচ্ছে 25 জুল। বুঝছো ঘটনা? এই হচ্ছে গিয়ে কোশ্চেন। ওকে, এবার আমরা আরেকটা সুন্দর অঙ্ক একটু দেখি। সেটা এইখানে বলছে, সেটা হচ্ছে বৃত্তাকার লুপের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। এই বিন্দুটা বস্তুটার বেগ কত? দেখো এটা একটা বৃত্তাকার লুপ। সো বৃত্তাকার লুপ কিন্তু আমাদের পুরাটা না, বৃত্তাকার লুপ হচ্ছে আমাদের এতটুকু। সো এই বৃত্তাকার লুপটা কিরকম? ঘর্ষণযুক্ত। এখানে গড় ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে এফ কে সমান সমান 2 নিউটন। তাই যদি হয়, এইখানে তুমি একটু চিন্তা করে দেখো যে ঘর্ষণ বলজনিত ওর কিন্তু একটা কাজ করতে হচ্ছে এই বস্তুটাকে। ও আস্তে আস্তে উপর থেকে নিচে নামতেছে, এইখানে আসলো, দেন কিন্তু ওকে এই পুরা ট্র্যাকটা ট্রাভেল করে উপরে উঠতে হচ্ছে। তাইলে ঘর্ষণজনিত একটা কাজ করতে হচ্ছে। তো ঘর্ষণ বলের উপস্থিতিতেও কতটুকু দূরত্ব যাচ্ছে দেখো। এখান থেকে বৃত্তাকার লুপটা শুরু, এখান থেকে স্টার্ট করে সে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে এই বিন্দুতে যাচ্ছে। সো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি হয় আর, ওকে কিন্তু অর্ধবৃত্তাকার ঘর্ষণযুক্ত পথটা অতিক্রম করতে হচ্ছে। অর্ধবৃত্তাকার এই পথের পরিধি কত? পাই ইন্টু আর। তাহলে এটাই হচ্ছে ঘর্ষণ বলের উপস্থিতিতে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। কাজে এইখানে আমরা বলতে পারি যে ঘর্ষণের বিরুদ্ধে ওর কাজটা কত করতে হচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউ কে। ডাব্লিউ কেটা কত? এফ কে পাই ইন্টু আর। এফ কে এর মান 2, পাই এর মান তো পাই, আর আর এর মান কত এখানে? সেটাও 2। তাহলে এইখানে কতটুকু কি করতে হচ্ছে, সেটা হচ্ছে 4 পাই। তাহলে এই হচ্ছে ওর ঘর্ষণের বিরুদ্ধে কৃত কাজ। কোশ্চেন করছে এ বিন্দুতে বেগ কত হবে। দেখো আমরা ধরে নিলাম এ বিন্দুতে বেগটা হচ্ছে ভি। ওকে, আর আমাদের এইখানে খেয়াল করে দেখো এইচ এর মান দেওয়া আছে কত? 10 মিটার, তাই না? তাহলে এইখানে শুরুতে যখন ছিল ওর একটা বিভব শক্তি ছিল, সেটা হচ্ছে এমজিএইচ। ঠিক আছে, বা বিভব শক্তিটা শুরুতে ধরলাম আমি এইচ এর মান 10 বসে, এমজি ইন্টু 10। ওকে, শুরুতে কি ওর কোনো গতি শক্তি ছিল না? তাহলে এটাই হচ্ছে ওর প্রাথমিক এনার্জি। প্রাইমারি এনার্জিটা ছিল এমজি ইন্টু 10। ঠিক আছে, এরপরে সে ওই এনার্জিটা নিয়ে এখানে আসলো, এনার্জির কোনো লস হয় নাই। তাহলে এই পয়েন্টে ওর এনার্জি কত আছে এখনো? সেটাও কিন্তু আছে এমজি ইন্টু 10। বাট যখনই সে বৃত্তাকার ট্র্যাকে উঠে গেল, ঘর্ষণের কারণে এনার্জির অপচয় হলো। কতটুকু এনার্জি অপচয় হবে? 4 পাই পরিমাণ এনার্জি অপচয় হবে। অর্থাৎ ঘর্ষণের বিরুদ্ধে যেই কাজটা আমরা করি সেটাই আমাদের কিন্তু আমাদের নিজস্ব যে এনার্জি, সেখান থেকে কিছুটা এনার্জি খরচ করি আমরা ঘর্ষণের বিরুদ্ধে কাজটা করছি। তাহলে এইখানে আমার শুরুতে এমজি ইন্টু 10 পরিমাণ এনার্জি ছিল, এরপরে ঘর্ষণের বিরুদ্ধে 4 পাই পরিমাণ কাজ করতে কিছু এনার্জি লস হয়ে গেল, এরপর আমি এ বিন্দুতে পৌঁছাইলাম। তাহলে এ বিন্দুতে আমার এনার্জিটা কত আছে? শুরুতে একটা এনার্জি ছিল, বাট সেখান থেকে ঘর্ষণের বিরুদ্ধে 4 পাই পরিমাণ কাজ করতে গিয়ে একটা এনার্জি লস হয়েছে। তাহলে এখন আমার এনার্জি কত আছে? ই ইনিশিয়াল মাইনাস 4 পাই। এই এনার্জিটা নিয়ে আমি এ বিন্দুতে পৌঁছাইছি। এখন এ বিন্দুতে আমার এনার্জিটাকে আমি কিন্তু আরেকভাবে লিখতে পারি। সেটা কি? এ বিন্দুতে আমার একটা বেগ আছে, বেগ থাকলে আমার এই বিন্দুতে একটা গতিশক্তি আছে। আবার এই এ বিন্দুতে যখন আমি আসছি, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আসি না, 2r পরিমাণ উচ্চতায়, তাহলে এখানে কিন্তু আমার একটা বিভব শক্তি আছে, সেটা হচ্ছে mg ইন্টু 2r। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেছি। সেটা কি? শুরুতে এনার্জি ই ইনিশিয়াল, শেষে এনার্জি কত? ই ফাইনাল। শুরুতে এনার্জি কত পাইছিলাম? mg ইন্টু 10। শেষে এনার্জি কত পাইলাম? দেখো শেষে কিন্তু এ পয়েন্টে দুইটা শক্তি, গতি শক্তি আছে, বিভব শক্তি আছে। বিভব শক্তি হচ্ছে mg ইন্টু 2r, গতি শক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার, তাই না? আচ্ছা,
এই দুইটা এনার্জি কি সমান হবে? উত্তর হচ্ছে না। কারণ কি, পথিমধ্যে ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমার নিজস্ব শক্তি থেকে কিছু শক্তি ব্যয় হয়ে গেছে। তাহলে সেই ঘর্ষণের বিরুদ্ধে কতটুকু কাজ করছি সেটা আমার এখান থেকে বিয়োগ হয়ে যাবে, শুরুতে যে এনার্জি ছিল সেখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে ই ইনিশিয়াল মাইনাস ডাব্লিউ কে, এটাই হবে ই ফাইনালের সমান। ডাব্লিউ কে টা কত? সেটা হচ্ছে 4 পাই। সো এটা সমান সমান আসবে এটা। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন আমরা করি। এম এর মান কত দেওয়া আছে? বস্তুর ভর কি দেওয়া আছে? 1 কেজি দেওয়া আছে। 1 ইন্টু, ছবিতে দেখো 1 কেজি দেওয়া আছে, 9.8 ইন্টু 10 মাইনাস 4 পাই সমান সমান 1 ইন্টু 9.8। 2r এর মান হচ্ছে 4 প্লাস হাফ, এম এর মান হচ্ছে 1 ভি স্কোয়ার। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে কত আসে। 98 4 পাই 4 পাই 9.8 ইন্টু 4, এটা আসবে 39.2 প্লাস হাফ ভি স্কোয়ার। সো সব মিলে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে ভি পাবা। ভি পাচ্ছি আমরা এত, যদি আমার ক্যালকুলেশন কোনো ভুল না হয়। আচ্ছা আচ্ছা, ভি ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের আনসার। এরপরে আমাদের আরেকটা সুন্দর অঙ্ক আছে, চেইনের অঙ্ক, একটু দেখি। তো এইখানে কি বলছে? এখানে বলছে যে একটি 3 কেজি ভরের 9 মিটার দৈর্ঘ্যের চেনের 2/3 টেবিলের ওপর এবং বাকি 1/3 টেবিলের প্রান্ত ঘেঁষে ঝুলন্ত অবস্থায় আছে। শিকলটি অভিকর্ষের প্রভাবে সম্পূর্ণ পড়ে যাওয়ার মুহূর্তের বেগ কত হবে? খুব সুন্দর কোশ্চেন। আমরা এই শিকলের অঙ্ক আগেও করছি, এখন আরেকবার একটু করব, একটু দেখো। এই হচ্ছে প্রাথমিক অবস্থা, আমাদের শিকলটা এইরকম, 2/3 উপরে, 1/3 হচ্ছে ঝুলে আছে। ওকে, তাহলে অলওয়েজ মাথায় রাখবো অভিকর্ষের প্রভাবে পুরা শিকলটাই যদি একটা সময় নিচে চলে আসে, এইরকম হয়ে যদি যায়, সেই ক্ষেত্রে আমাদের বেগটা কত হবে জানতে চাচ্ছে। প্রথম কনসেপ্ট, এখানে কিন্তু বস্তুটা বিন্দু বস্তু না, বিস্তৃত বস্তু। সো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মাথায় রাখবা বিভব শক্তি হিসাব করার সময় ভর কেন্দ্রের বিভব শক্তি নিতে হয়, ঠিক আছে? তাহলে চিন্তা করো, আমরা যদি এইটাকে আমাদের রেফারেন্স বা গ্রাউন্ড চিন্তা করি, তাহলে এই পজিশনটা আমরা ধরে নিতে হবে এইচ এর মান হচ্ছে এখানে 0। তুমি এটার থেকে নিচে নামবা, এইচ এর মান কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা প্রাথমিক অবস্থায় পুরো জিনিসের গতিশক্তি বিভব শক্তি কত দেখি। প্রাথমিক অবস্থায় পুরো জিনিসটা স্থির, তাহলে গতিশক্তি হচ্ছে 0। বিভব শক্তি কত? আমাদের দেখো চেইনের 2/3 মানে 2m/3, এই অংশটা স্থির অবস্থায় টেবিলের উপর আছে। যেহেতু টেবিলের উপর আছে, টেবিলটা আমার গ্রাউন্ড, টেবিলের জন্য আমি এইচ ধরছি 0। এই অংশের জন্য কোনো বিভব শক্তি নাই, এইচ এর মান 0। কিন্তু আমাদের এই যে m/3 1/3 অংশ, এটা কিন্তু নিচে ঝুলে আছে, ঠিক আছে না? কতটুকু জায়গা জুড়ে ঝুলে আছে? এটা আমাদের l/3 জায়গা জুড়ে ঝুলে আছে, যেখানে l হচ্ছে চেইনের দৈর্ঘ্য। তাহলে এই পুরা জিনিসটার একটা বিভব শক্তি আছে। এখন এই বিভব শক্তিটা কিভাবে হিসাব করব? বিভব শক্তি হিসাবের নিয়ম হচ্ছে ভর কেন্দ্রের বিভব শক্তিটা নিতে হয়, যেহেতু এটা একটা বিস্তৃত বস্তু। ভর কেন্দ্রটা আছে হচ্ছে মাঝখানে থাকা, মানে কি এই ভর কেন্দ্রটার উচ্চতা হচ্ছে l/6, বাট এটা কিন্তু আমাদের রেফারেন্স থেকে নিচে আছে। যেহেতু এটা আমাদের রেফারেন্স থেকে নিচে আছে, এখানে আমাদের এইচ এর ভ্যালুটা নিতে হবে মাইনাস l/6। আমি কিন্তু দেখায় আসছি। কাজে এইখানে আমাদের বিভব শক্তি কত আসবে? আমাদের এই ভর হচ্ছে m/3, এই ভরটার জন্য বিভব শক্তি আসতেছে আমাদের, দেখো m/3 g ইন্টু এইচ এর মান কত? মাইনাস l/6। সো এখানে ক্যালকুলেশন করলে আসবে mgl/18। কাজে এইখানে আমাদের ইনিশিয়ালি পুরা চেইনের ভিতর শক্তি আছে কত? মাইনাস mgl/18। বাট যখন চেইনটা পুরাপুরি এরকম চলে আসলো, একদম টেবিল থেকে নিচে নেমে গেছে, তখন কিন্তু চেইনের শক্তিটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে সেই শক্তিটা? পুরাটা দৈর্ঘ্য যদি হয় l, তাহলে এখন আমাদের ভরকেন্দ্র কোথায় আছে? এই গ্রাউন্ড থেকে বা রেফারেন্স থেকে l/2 মিটার নিচে। সো এখন কিন্তু আমাদের এইচ এর ভ্যালুটা চেঞ্জ, মাইনাস l/2। তাহলে এখন আমাদের বিভব শক্তিটা কত? দেখো এখন কিন্তু ভাইয়া আমাদের পুরা চেইনটাই কিন্তু কিভাবে আছে? ঝুলন্ত অবস্থায় আছে। সো আমার কিন্তু পুরা চেইনের জন্য এখন একটা বিভব শক্তি চলে আসছে। পুরা চেইনটার ভর যদি হয় m, তাহলে আমাদের এখানে বিভব শক্তি হবে মাইনাস mg l/2।
গতিশক্তি কত এটা আমরা বের করব, সেটা কত, হাফ চেইনের ভর এম ভি স্কোয়ার। তাহলে এই হচ্ছে ওর গতিশক্তি। তাহলে এখন আমাদের ফাইনালি এনার্জিটা কত আসতেছে, ই ফাইনাল সমান সমান আসতেছে বিভব শক্তি মাইনাস এম জি এল বাই টু, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইখানে কিন্তু ভাইয়া দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ভাই এইটা। যেহেতু এখানে কোনো ঘর্ষণ টর্ষণ নাই, সিম্পলি তুমি কি করবে, এই দুটাকে সমান লিখে সলভ করে দিবা। তাহলে এই দুটাকে সমান লিখে আমরা কোথায় সলভ করব, আমরা এক কাজ করি এই সাইডে সলভ করে দিই। ই ইনিশিয়াল সমান ই ফাইনাল। ই ইনিশিয়াল কত ছিল ভাইয়া, সেটা ছিল মাইনাস এম জি এল বাই 18, আর ই ফাইনাল কত ছিল, মাইনাস এম জি এল বাই টু প্লাস হাফ এম বি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা সলভ করি, সবগুলা এম চলে যাবে, সবগুলা এম চলে যাবে, ঠিক আছে, সবগুলা এম চলে যাবে, এম 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 গেল। এরপরে দেখো আমাদের এখানে এল গুলার ভ্যালু দেওয়া আছে 9 মিটার, তাই না, এল গুলার ভ্যালু দেওয়া আছে 9 মিটার। তাহলে এল এর মান এখানে 9 বসায় দিবা, এল এর মান এখানে 9 বসায় দিবা। যদি বসায় দাও তুমি এখান থেকে ভি পেয়ে যাবা। তাহলে আমি ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা সলভ করে দিই। ওকে, আরেকবার একটু দেখি। 9/18 মানে হচ্ছে হাফ, 9/2, ওকে, 4.5 হাফ মানে হচ্ছে 4, 4 ইন্টু জি, ওই পাশে আসতেছে হচ্ছে 2। সো এটার আনসার আসবে ভাই ভি সমান সমান √8 জি মিটার পার সেকেন্ড। ওকে, জাস্ট ক্যালকুলেশনটা তোমরা এখান থেকে মিলাই নিবা, তাহলেই হবে। তো আমাদের মোটামুটি শেষের দিকে আছি আমরা, আমাদের ক্ষমতার দুই একটা ম্যাথ বাকি আছে। দেখো আমাদের এখানে বলছে যে একটি 500 কেজি ভরের লিফটকে একটি ইঞ্জিনের সাহায্যে ভূমি থেকে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 10 মিটার উপর উঠানো হলো। ইঞ্জিনটির গড় ক্ষমতা কত? মাথায় রাখো, যখনই তোমাকে বলবে যে গড় ক্ষমতা কত, তখনই তোমার ফর্মুলাটা হয়ে যাবে পি সমান সমান W/T। অর্থাৎ এই 10 মিটার যে তুমি এটাকে উপরে তুললা 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এই উপরে তুলতে তোমার কতটুকু কাজ করতেছে সেটাই W, আর সেটাকে সময় দিয়ে ভাগ দিতে হবে। তো একটু দেখো আমাদের এখানে এই ছিল লিফট, লিফটটাকে আমি ইঞ্জিনের সাহায্যে উপরে তুলতেছি, কত ত্বরণে উপরে উঠতেছে, 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতেছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইখানে তোমাকে দেখতে হবে যে ইঞ্জিন কত বল প্রয়োগ করতেছে। দেখো ভাইয়া, এইখানে আমাদের এই যে লিফটটা আছে, লিফটের উপর উপরের দিকে ইঞ্জিন একটা বল প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে এফ ইঞ্জিন। নিচের দিকে কিন্তু লিফটের একটা ওজন কাজ করতেছে এমজি। সো লিফটের উপর লব্ধি বল কত, সেটা কিন্তু ভাইয়া উপরের দিকে কাজ করতেছে এফ ইঞ্জিন, নিচের দিকে এমজি। আর এই লব্ধি বলটা কিন্তু ত্বরণ তৈরি করতেছে, দ্যাট ইজ ভর ইনটু ত্বরণ, এম এ। এফ নেট সমান এম এ, এফ নেটের মানটা বসায় দিলাম। তাহলে ইঞ্জিনের বলটা কত এখানে, এফ ইঞ্জিন সমান সমান এম জি প্লাস এ, এম জি প্লাস এ। তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এম এর মান হচ্ছে 500, জি প্লাস এ করো, জি হচ্ছে 9.8, সাথে 2.2 গুণা যোগ আকারে আছে, তাহলে 512, এটা আসবে হচ্ছে 6000 নিউটন আসলো। এখন তুমি কই যাচ্ছ, তোমার এখন এফটা পেয়ে গেছো তুমি। তাহলে এফ যদি পাও, এখন তোমাকে দেখতে হবে তোমার সরণ কত হয়েছে, সেখান থেকে তুমি ডাব্লিউ পাবা। দেখো এখানে লিফটটা কিন্তু ভাইয়া কোশ্চেনে বলছে যে 10 মিটার উপর উঠছে, 10 মিটার উপর উঠছে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 10। তাহলে লিফটটা 10 মিটার উপর উঠছে, তাইলে আমরা দেখলাম কৃত কাজ হবে, বল হচ্ছে 6000, উপর উঠছে হচ্ছে 10 মিটার সরণ, কৃত কাজ পেয়ে গেলাম। সময় কত, দেখো 10 মিটার উঠছে কত ত্বরণে, 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। শুরুতে এটা স্থির অবস্থায় ছিল, এটা আমরা ধরে নিতেই পারি যেহেতু কিছু বলা নাই। তাহলে অবশ্যই এখানে টি বাইর করতে পারবো। টি এর ফর্মুলা কি, আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে তো ইউ তো শূন্য, আদিতে বেগ ছিল শূন্য, স্থির লিফট ছিল, তাহলে এখানে টি এর ভ্যালু হবে √2h/a। তাহলে এখানে 2 ইন্টু এইচ হচ্ছে ভাইয়া 10, এর মান হচ্ছে 2.2, এখান থেকে সময়টা পেয়ে যাব। সময়টা হবে 3.015 সেকেন্ড। তাহলে সময় যদি পাই, তুমি এখানে সময় দিয়ে ভাগ করে দাও।
এটাই আমার আনসার আসতেছে মোটামুটি। এরপর দশমিকের পর আরো কিছু আছে, অত দূর দরকার নাই। সো গড় ক্ষমতা আমরা পেয়ে গেছি। এখন আমার কোশ্চেনে বলছে যে যে মুহূর্তে লিফটটা 10 মিটার উচ্চতায় উঠলো, ঠিক তখন লিফটের ইঞ্জিনের ক্ষমতা বের করো। সো এখানে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য লিফটের ইঞ্জিনের ক্ষমতা বের করতে বলছে। সো এখানে অ্যাকচুয়ালি তোমাকে তাৎক্ষণিক ক্ষমতা বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে দিয়েছে, যেটার ফর্মুলা হচ্ছে F ইন্টু ভি। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে লিফটটা যখন ঠিক 10 মিটার উচ্চতায় উঠবে, ঠিক 10 মিটার উচ্চতায় যখন উঠবে, তখন ওর উপরে ফোর্সটা কত আছে, আর ঠিক তখন ওর বেগটা কত আছে। তাহলে দেখো ঠিক তখন ওর ফোর্সটা কত। ফোর্স তো অলওয়েজ ইঞ্জিন একই পরিমাণ ফোর্স দিতে থাকবে, সেই ফোর্সটা অলওয়েজ কিন্তু এখানেও 6000 নিউটনই হবে। বাট এই পজিশনের বেগটা কত, বেগের ইকুয়েশন সহজ, আমরা পড়ছি ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ কত এখানে 0, এ কত 2.2, টি কত ভাইয়া এই যে 3.015। যখন সে 10 মিটার উচ্চতা উঠছে তখনও সময় লাগছে হচ্ছে 3.015। তাহলে এইখানে তুমি কিন্তু বেগটা পেয়ে যাবা। বেগটা কত আসবে, 6.633 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমি এফ পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, বসায় দিব। তাহলে এইখানে আমার পাওয়ারটা কত আসবে, 6,6.633। এটা আসবে 39,798 ওয়াট। সো এটাই আমাদের তাৎক্ষণিক ক্ষমতা। ওকে, সো দেখতেই পাচ্ছ আমাদের গড় ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা কিন্তু দুই রকম আনসার। হ্যাঁ, এরপরে আমাদের যেটা আসতেছে আরেকটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক। কি বলছে একটু দেখো। 5 কেজি ভরে একটা খেলনা গাড়ির ওপর ইঞ্জিন 15 নিউটন বল প্রয়োগ করা শুরু করলে গাড়িটা গতিশীল হয়। চলা শুরুর 3 সেকেন্ড পরে ইঞ্জিনটির তাৎক্ষণিক ক্ষমতা নির্ণয় করো। সো যেহেতু এখানে তাৎক্ষণিক ক্ষমতা বলছে, অবশ্যই তোমাকে এখানে বলটা নিতে হবে আর বেগটা নিতে হবে। বলটা কত ভাইয়া, অলওয়েজ 15 নিউটন বল প্রয়োগ করে 15। ভিটা কত ভাইয়া, ভি এরটা আমাকে বের করতে হবে। দেখো, যদি খেলনা গাড়ির উপর 5 কেজি ভরে খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করতেছে কত, 15 নিউটন, তাহলে ফোর্স দেওয়া আছে 15, খেলনা গাড়ি ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি। তাহলে এইখানে একটা ত্বরণ থাকবে 15/5, সেটা হবে 3। ত্বরণ যদি থাকে, এখন তোমাকে দেখতে হবে কয় সেকেন্ড পরে তোমার ক্ষমতা চাইছি, 3 সেকেন্ড পরে। তাহলে 3 সেকেন্ড পরে বেগ লাগবে, বেগ সমান সমান কত, ইউ প্লাস এটি। শুরুতে আমরা কিছু বলা না থাকলে ধরে নিই স্থির। তাহলে এর মান 3, সময় হচ্ছে 3। তাহলে এইখানে আমাদের 3 তিরিক্ষা 9 হয়ে যাবে আমাদের বেগ। তাহলে বেগ যদি হয় 9, এইখানে বসাই দিব 9, এটা আসবে 135 ওয়াট। কোয়েশ্চেন করছে প্রথম 3 সেকেন্ড সময় জুড়ে, পরে কোয়েশ্চেন গড় ক্ষমতা কত। সো গড় ক্ষমতা বের করতে হলে আমরা জানি কি বের করতে হয়, জাস্ট W/T-টা করতে হয়। W কত ভাইয়া, বলকে সরণ দিয়ে গুণ করব আর সময় দিয়ে ভাগ করব। বল কত ছিল 15, সরণ কত হয়েছে ভাইয়া, হিসাব করতে হবে 3 সেকেন্ডে ও কতটুকু গেছে। দেখো, সরণ হিসাব করার উপায় হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ তো 0, সো শুধুমাত্র হাফ এটি স্কোয়ার থাকবে। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 3, টি কত 3, তাহলে 3 স্কোয়ার 27, এটা আসবে 13.5। তাহলে এইখানে আমাদের উপরে আসতেছে 13.5, এটাকে কত দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, সময়। তাহলে এটা তুমি গড় ক্ষমতাটা পেয়ে যাবা। গড় ক্ষমতাটা তুমি পাবা 76.5 ওয়াট। ক্যালকুলেশন করে দেখো, আমার হিসাব বলতেছে এটাই আসবে। চলা শুরুর 1 সেকেন্ড পর তাৎক্ষণিক ক্ষমতা কত। এখন আবার চাইছে 1 সেকেন্ড পরের ক্ষমতা। 1 সেকেন্ড পরের ক্ষমতা বের করতে হলে তুমি আগে 1 সেকেন্ড পরে বেগটা বের করো, ভি সমান সমান ইউ প্লাস এটি। এ আমাদের এখানে 3, ইউ তো 0, টি হচ্ছে 1। তাহলে এইখানে বেগটা আসবে হচ্ছে 3, আর ফোর্স তো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট ফোর্স 5 নিউটন, 15 নিউটন ফোর্স। তাহলে এইখানে আমাদের ক্ষমতাটা কত আসবে, তাৎক্ষণিক পি ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতাটা আসবে এফ ইন্টু ভি। এফ কত ভাইয়া, এফ হচ্ছে কিন্তু ভাইয়া 15, ভি হচ্ছে ভাইয়া 3। তাহলে এখন তাৎক্ষণিক ক্ষমতাটা হচ্ছে 45 ওয়াট। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে তাৎক্ষণিক ক্ষমতা কিন্তু এক এক সময় এক এক রকম থাকে, এটা বেগের উপর ডিপেন্ড করতেছে। বাট গড় ক্ষমতাটা কিন্তু আমাদের একটা গড় মান, এটা অলওয়েজ সেমই থাকবে। সো মোটামুটি এই ছিল আমাদের কথাবার্তা, তাৎক্ষণিক ক্ষমতা, গড় ক্ষমতা ডিফারেন্স আমরা এই দুইটা অঙ্ক দিয়ে বুঝাইছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ অন্য লেকচারগুলোতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।